কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতেই যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, বিশেষত বাংলা মেজর নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু প্রায় আসন্ন। 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছিলে তাদের পরীক্ষার আমি কথা বলছি। তাই তোমাদের পরীক্ষায় একটু সাহায্য করার জন্য আজকে আমরা প্রথম সেমিস্টারে বাংলা মেজর পেপারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক ওয়াইজ বিভাজন করে সাজেশন নিয়ে এসেছি। প্রথমে একটা কথা বলে রাখার যে সাজেশন পড়াটা কিন্তু প্রয়োজন, সেটা আমাদের সময়ের উপর নির্ভর করে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর কোনো না কোনো কারণে, বিভিন্ন পারিবারিক বা আর্থিক কারণে আমরা অনেকেই এই সময়টা কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকি, তো সেই কারণে যারা পড়াশোনাটাকে একটু সময়টা কম দিয়েছো তাদেরকে একটু সাজেশন ভিত্তিক পড়াটাই কিন্তু দরকার। কিন্তু তার আগে একটা আমি সতর্কবার্তা দিয়ে রাখি যে তোমরা যেহেতু মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তোমাদের বিষয়ের গভীরতা জানাটা কিন্তু খুব দরকার। সেক্ষেত্রে এখনও যেহেতু একটু সময় রয়েছে, প্রথমেই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমাদের পূর্ণ সিলেবাসটা কিন্তু আগে কমপ্লিট করো, যেটা তোমাদের দেওয়া হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে। সেই সিলেবাসটাকে আগে কভার করো, তারপর কিন্তু সাজেশনের দিকে এগোবে। কিন্তু যারা মনে করছে যে দাদা আমরা কিন্তু সারা বছর পড়া সেভাবে সময় পাইনি, কোন কোন প্রশ্নগুলো বা কোন টপিকগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়লে আমরা একটা ভালো নম্বর পেতে পারবো, প্রশ্নগুলো ঠিকঠাকভাবে লিখতে পারবো, তাদের জন্য মূলত কিন্তু সাজেশনগুলো কাজে লাগে। যারা সারা বছর ধরেই পড়ছে তাদের কোনো অসুবিধা নেই, তারা সবাই আগে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা আগে শেষ করো, তারপর তোমরা সাজেশনের দিকে আসবে। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা একটা সাজেশন তো বটেই, তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নের ধারণাও দেওয়ার চেষ্টা করব যে তোমাদের প্রথম সেমিস্টারে কীরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম সেমিস্টারের তোমাদের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, তার সঙ্গে ভাষাতত্ত্ব, এই অংশ থেকে কোন কোন টপিকগুলো তোমরা এই বছরের জন্য বিশেষভাবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি করবে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ থেকে খুব বেশি নয়, তোমাদের 3টে প্রশ্ন এবছরে কিন্তু তৈরি করলেই যথেষ্ট। প্রথম প্রশ্ন যেখানে আমাদের বলছে, দেখো, চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্যিক মূল্য, অথবা যেটাকে আমরা সাহিত্যিক অবদান বা কাব্যমূল্য বিচার করো। এই 3টের মধ্যে একটা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে, সাহিত্য মূল্য এবং কাব্যমূল্য। তোমরা যে টিচার বা তোমরা যে প্রফেসরদের কাছে পড়ছো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে যে তারা তোমাদের এই প্রশ্নটা লিখিয়েছেন কিনা। এছাড়াও তোমরা যদি কোনো প্রকার কোনো নোট বই ফলো করে থাকো তাহলেও কিন্তু দেখে নেবে ওই বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই থাকবে। দ্বিতীয় প্রশ্ন বলছে, বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি? এটা পড়বে। 3 দাগের প্রশ্ন বলছে, চর্যাপদের রূপক ও প্রতীকধর্মিতা আলোচনা করো। অর্থাৎ চর্যাপদে যে একটা হেয়ালিপূর্ণ, আমরা জানি চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, এই যে একটা হেয়ালিপূর্ণ প্রত্যেকটা পদের মধ্যে যে একটা গূঢ় তথ্য রয়েছে, মুক্তি লাভ বা নির্বাণ লাভের তত্ত্ব রয়েছে, সেটা যে রূপক ধর্মিতা, সেই রূপক বা প্রতীক ধর্মিতা কিন্তু আলোচনা করতে দিতে পারে। এই গেল চর্যাপদ অংশ থেকে। দ্বিতীয় তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন অংশ। শ্রীকৃষ্ণ কীর্তন অংশ থেকেও তোমাদের সবিশেষ বলা যেতে পারে 3টে প্রশ্ন পড়লেই কিন্তু ইম্পর্টেন্ট হবে। প্রথম প্রশ্ন বলছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? কাব্যটির খণ্ডবিন্যাস করে প্রতিটি খণ্ডের কাহিনী সংক্ষেপে লেখো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন সেটা কিন্তু অবশ্যই একটু পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? যে বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ মহাশয় নেপালের রাজদরবার থেকে আমাদের ক্ষমা করবে, বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় গোয়ালঘরের মাচা থেকে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সেখানে যে ঝুড়ি ছিল, বেতের ঝুড়ি, সেখান থেকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামক পুঁথিটা আবিষ্কার করেন। এটা একটু পয়েন্ট করে লিখবে। এবং যে কাব্যটির খণ্ডবিন্যাস বলেছে, এই খণ্ডবিন্যাস যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টি খণ্ডে বিন্যস্ত, অর্থাৎ জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দান খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, কালীয় দমন খণ্ড, এবং পরপর যেভাবে খণ্ডগুলো বিন্যাস রয়েছে সেভাবেই কিন্তু লেখার চেষ্টা করবে। এছাড়া
আর একটা কথা বলার, যে খণ্ড বিন্যাসটা যেহেতু পরপর করতে আমি বলছি, চেষ্টা করবে যেন কোনো মতেই এদিক ওদিক মানে খণ্ডগুলো না হয়ে যায়। তা সেক্ষেত্রে একটু মাথায় রেখে করবে, এবং কাহিনীগুলো কিন্তু সেভাবেই মোটামুটিভাবে 2 থেকে 3টি বাক্যের মধ্যে বিন্যাস করলেই হবে। তারপর বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব নির্দেশ করতে বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলছে, দেখো দুদাগে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাট্যগীতি কাব্য বলা যেতে পারে, এটা পড়তে হবে। বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ বিশ্লেষণ করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের চ্যানেলে কিন্তু এই প্রশ্নটার উত্তর যথোপযুক্তভাবে করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। 3 দাগের প্রশ্নে বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক জীবন বা সমাজচিত্র বা সমাজবোধ, এই 3টি একটু একই ধরনের প্রশ্ন, যে কোনোভাবে ঘুরিয়ে দিতে পারে, বলে দিতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণিত লৌকিক জীবনের পরিচয় দাও, এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এরপর রয়েছে অনুবাদ সাহিত্য, অর্থাৎ আমাদের যেখানে আমরা পাচ্ছি রামায়ণ, মহাভারত এবং ভাগবতের অনুবাদ। এখান থেকে দেখো আমি একটা জায়গা খেয়াল করে দেখবে, পূর্বের যে হাইলাইটেড পয়েন্টগুলো বা চ্যাপ্টারগুলো কালো কালি দিয়ে লিখেছে, কিন্তু এখানে দেখো এটাকে কিন্তু আমি লাল কালি দিয়ে, পরেরটাকেও লাল কালি দিয়ে লিখেছি। এটার অর্থ এটা বোঝা যাচ্ছে যে এবছর মানে 2025 সালে যারা পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য কিন্তু অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং পরবর্তী যে চ্যাপ্টারটা দেখাবো সেই চ্যাপ্টার 3টে সর্বাধিক গুরুত্বপূর্ণ। বিগত বছর অর্থাৎ 2024 সালে এই অংশগুলো থেকে কিন্তু কোনো প্রকার প্রশ্ন 5 এবং 10 নম্বরের ক্ষেত্রে আসেনি, তাই এবছর আসার সম্ভাবনাটা কিন্তু তীব্রভাবে রয়েছে। তাই যারা মনে করছে যে সাজেশন ভিত্তিকে পড়াশোনা করবে, তারা কিন্তু এই জায়গাটা বিশেষভাবে জোর দিয়ে পড়বে, যে প্রশ্নগুলো বলছি। দেখো প্রথম প্রশ্ন এখানে বলছে যে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, অনুবাদের ধারায় তার কৃতিত্বের পরিচয় দাও, অর্থাৎ কৃত্তিবাস ওঝার কথা এখানে বলতে হবে। মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো। 3 নম্বর প্রশ্ন বলছে মালাধর বসুর ভাগবত অনুবাদ গ্রন্থের নাম কি, তার উপাধি কি ছিল, উক্ত গ্রন্থ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। এবং আরেকটা এখানে মালাধর বসু দিতে পারে যে মালাধর বসু রচিত ভাগবত ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কেন, এটা একটু দেখে রাখবে। 4 দাগের প্রশ্ন বলছে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার দেখা গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। এছাড়াও দিতে পারে, যেটা একটু ইম্পর্টেন্ট, কোনোবার দেয়নি কিন্তু এটা একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও। এটা 5 দাগের প্রশ্ন বলছে রামায়ণের অনুবাদ রচনায় কৃত্তিবাসের মৌলিকতা বিচার করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই অংশ থেকে। এই অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং পরবর্তী চ্যাপ্টারটা প্রশ্ন আমি দেবো, চেষ্টা করবে এখান থেকে একটা প্রশ্ন যাতে স্কিপ না করা যায়। পরবর্তীতে বৈষ্ণব পদাবলী, এখান থেকে তোমরা পড়বে প্রথমে প্রাকচৈতন্য যুগের যে কোনো একজন পদকর্তা, সেক্ষেত্রে বিদ্যাপতিও হতে পারে অথবা চণ্ডীদাসও হতে পারে, তাদের কবি প্রতিভার পরিচয় দাও। অথবা দিতে পারে বিদ্যাপতিরই দিয়ে প্রশ্ন যে মৈথিল কোকিল কাকে বলে, পদাবলী সাহিত্যে তার অবদান নিরূপণ করো, অর্থাৎ এখানে সহজেই বুঝতে পারছি মৈথিল কোকিল বলতে আমাদের বিদ্যাপতিকেই বোঝানো হয়েছে। পরবর্তীতে অথবা দিয়ে আসতে পারে চৈতন্য পরবর্তী যুগের যে কোনো একজন পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও, সেক্ষেত্রে তুমি বলরাম দাস, জ্ঞান দাস কিংবা গোবিন্দ দাস যে কোনো একজনের কথা ভালো করে একটু রেডি রাখবে। 2 দাগের প্রশ্নে বলছে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা আসতে পারে ভাব সম্মিলন বা অভিসারের পদে বিদ্যাপতির অবদান লেখো। বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস সমস্যার পরিচয় দাও। এই 4টি প্রশ্ন বৈষ্ণব পদাবলী অংশ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছিলাম অনুবাদ সাহিত্য ধারা, বৈষ্ণব পদাবলী, তারই সঙ্গে হচ্ছে শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবছরের জন্য। এখান থেকে তোমরা অবশ্যই 3টে প্রশ্ন খুব ভালোভাবে রেডি করবে। প্রথম প্রশ্ন বলছে বাংলায় লেখা শ্রী চৈতন্য জীবনী গ্রন্থগুলি উল্লেখ করে এই ধারা শ্রেষ্ঠ কোনটি এবং কেন, সেই বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। অর্থাৎ যে সমস্ত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই যে বিভিন্ন ধারায় চৈতন্য জীবনী কাব্য রচনা হয়েছে এবং বিভিন্ন পণ্ডিতবর্গ রচনা করেছেন, তাদের সকলের কথা একটু একটু করে লিখতে হবে এবং শেষে গিয়ে একটা মূল্যায়ন অংশে লিখতে হবে যে তুমি কোনটাকে শ্রেষ্ঠ বলে মনে করছো এবং তার সপক্ষে কয়েকটা যুক্তি দিতে হবে। 2 দাগের প্রশ্নে বলছে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে তার কবি কৃতিত্বের পরিচয় দাও, অর্থাৎ এখানে বৃন্দাবন দাসের কথা বলা হয়েছে। শেষ পর্বে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। এই অংশগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, বোঝা গেল?
এরপর চলে আসবো আমরা মঙ্গল কাব্য অংশ থেকে। যেহেতু আগেরবার চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন এসে গেছে, তাই চণ্ডীমঙ্গল এবছরের জন্য কোনো প্রকারেই কিন্তু ইম্পর্টেন্ট নয়। এবছর একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে মনসামঙ্গল, ধর্মমঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গল কাব্য। সেক্ষেত্রে মনসামঙ্গল কাব্য থেকে তুমি পড়তে পারো মনসামঙ্গল কাব্যধারায় একজন উল্লেখযোগ্য কবি কৃতির বিশ্লেষণ করো বা কবির কবি কৃতিত্ব বিশ্লেষণ করো। সেক্ষেত্রে তুমি যে কোনো একজন নারায়ণ দেব, বিজয়গুপ্ত, কেতকাদাস, ক্ষেমানন্দ, যে কোনো একজন কবির কবি কৃতিত্ব পড়ে রাখতে পারো। দ্বিতীয়, মঙ্গল কাব্যের সংজ্ঞা দিয়ে এই কাব্যের বৈশিষ্ট্য ও উদ্ভবের কারণগুলি লেখো। তৃতীয়, যে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার মার্ক করে রাখছি, অন্নদামঙ্গল কাব্যকে কি নূতন মঙ্গল বলা যায়? তোমার সপক্ষে যুক্তি দাও। এবং 4 দাগের প্রশ্ন বলছে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বা জাতীয় মহাকাব্য কেন বলা হয়? এই জায়গাটা একটু দেখে রাখবে। এরপর ইসলামী সাহিত্য বা যেটাকে আমরা মুসলিম কবি ও কাব্য বলছি, সেখান থেকে একটা প্রশ্ন পড়লেই হবে, আরাকান রাজসভার কবি দৌলত কাজীর কবি কৃতিত্ব বা লোরচন্দ্রানী ও সতী ময়নামতির কাহিনীটা একটু দেখে রাখবে। যেহেতু আগের বার চলে এসেছে এখান অংশ থেকে, তো এখান থেকে আসার সম্ভাবনাটা একটু কম। যদি দেয় তাহলে কিন্তু এবার দৌলত কাজীটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রয়েছে শাক্ত সাহিত্য শেষে, যেহেতু আগেরবার রামপ্রসাদ সেন এসছে, এবছর কিন্তু কমলাকান্ত ভট্টাচার্যটা একটু দেখে রাখবে। ঠিক আছে, শাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান। এরপর ভাষাতত্ত্ব, এই অংশ থেকে মোটামুটিভাবে 4টি প্রশ্ন পড়লে কিন্তু এনাফ আমার মনে হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে মধ্য ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটো ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলোই দেখবে। মধ্য বাংলা আধুনিক বাংলার কালসীমা উল্লেখ করে এর নিদর্শনগুলি চিহ্নিত করো বা আলোচনা করো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। এবং শেষে বলছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে লিপ্যান্তরের নিয়মগুলি লেখো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষায় এই প্রশ্নটা আসতে দেখা গেছে, তো এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্ব অংশ থেকে সাজেশন। আশা করছি এই অংশগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই কোনো না কোনো প্রশ্ন কমন পাবে। তো সেক্ষেত্রে যে অংশগুলো আমি আরেকবার বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট দিয়ে পড়বে, সেটা হচ্ছে চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং অনুবাদ সাহিত্য। এই অংশগুলো থেকে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে নিয়ে প্রশ্নগুলো লিখে নিতে পারো, কারণ এই অংশগুলো থেকে এবছর একটা প্রশ্ন আসার কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওটিতে। এর মধ্যে থাকা যে কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নোটটা লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। তার আগে বলবো, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।